আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফাহাদ টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেই টপিকটা সম্পর্কে তোমরা একদম নতুন। মানে আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে এসএসসির নতুন ক্যারিকুলাম নিয়ে তোমাদের যাদের বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তিটা দূর করার জন্য আজকে আমার আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটা দেখে তোমরা তোমাদের ওপিনিয়নটা জানাবে। তো চলো শুরু করা যাক। আজকে যে টপিকটা ধরবো সেই টপিকটার নাম হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। ওকে, তাহলে একটু দেখো। ওপিনিয়ন ম্যাটার্সের মধ্যে তোমরা সর্বপ্রথমে তোমাদের বইয়ের যে লেখাটা দেখতে পাও সেটা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন, মানে ছবিগুলো দেখো। ওকে, ইন পেয়ার্স আর গ্রুপস, মানে এটা জোড়া, মানে ডিসকাস হোয়াট দে এখানে ডিপিক্ট ফ্যাক্টস। আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্ট। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে ইলাস্ট্রেশন 1 যেটা থাকবে সেটা তোমাদের জন্য করা থাকবে। ইলাস্ট্রেশন 2, 3 এবং 4 তোমাদের মানে করা থাকবে না। তোমাদেরকে আগে ফ্যাক্ট বের করতে হবে। ফ্যাক্ট বের করার পরে তোমাদেরকে তোমাদের ওপিনিয়নটা জানাতে হবে। এইভাবেই করে হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের ক্লাসটা আমরা করব। ওকে, তাহলে একটু দেখে নাও। সর্বপ্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ ট্রিজ, মানে গরান গাছ। সাধারণত এই গাছগুলো যেখানে রয়েছে সেটা হচ্ছে স্যালাইন মাটি অথবা মানে কি লবণাক্ত মাটি রয়েছে। আর এই লবণাক্ত মাটির কারণে দেখা যাচ্ছে এর শিকড়গুলো কিন্তু বাঁকায় গেছে এবং বিক্ষিপ্ত অবস্থায় আছে। এই বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে দেখা যাচ্ছে এই যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো মাটির গভীর পর্যন্ত ঢুকতে পারছে না। ওকে, এইটুকু তোমাদেরকে আমি বললাম। এটা কিন্তু সুন্দরবনের একটা চিত্র, ঠিক আছে। সুন্দরবন ছাড়াও অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং আরও অন্যান্য দেশে 43% ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। তো এই অনুযায়ী যদি আমরা একটু ফ্যাক্টে যাই তাহলে আমরা দেখতে পাই এই জিনিসটা আমাদের বইতে উল্লেখ করা আছে, তাই না? কি উল্লেখ করা আছে? দিস ইলাস্ট্রেশন, এই চিত্রটা ডেপিক্টস বর্ণনা করে দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, মানে ম্যানগ্রোভ বা গরান গাছের বনকে। দিস ম্যানগ্রোভ বা এই গরান গাছের বনটা আর ইউজুয়ালি গ্রোন, সাধারণত বড় হয় ইন স্যালাইন, লবণাক্ত পানিতে, মাডি, কাদাযুক্ত পানিতে, অ্যান্ড পার্শিয়ালি ওয়াটারলকড এরিয়াস, এবং আংশিকভাবে এটা জলাবদ্ধ এলাকাতে বড় হয়ে থাকে। ডিউ টু স্যালাইন সয়েল, এই লবণাক্ত মাটির কারণে দ্য রুটস অফ দিস ফরেস্ট, এই গাছগুলোর শিকড় আর কোয়াইট স্ক্যাটার্ড, মানে কিছুটা বিক্ষিপ্ত অবস্থায় থাকে, অ্যান্ড ক্যান নট গো ডিপ ইনটু দ্য সয়েল, এবং তারা কিন্তু মাটির গভীর পর্যন্ত যেতে পারে না। যে কথাটা আমি বলেছিলাম সেই কথাটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, এরপরে দেখো এখানে যেটা লেখা আছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া আর নাইজেরিয়া, এটা নাইজেরিয়া হবে, হ্যাঁ, নাইজেরিয়া অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। মানে ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়াতে 43% গরান বন রয়েছে বা গরান গাছের বন রয়েছে। ওকে, লোকেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে অবস্থান করে। সুন্দরবন হচ্ছে একমাত্র একমাত্র লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, বৃহৎ গরান গাছের বন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, অ্যান্ড ইজ রিকগনাইজড, এবং এটাকে আমরা চিনতে পারি বাই দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর কাছে অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন 1 যেটা বইতে দেওয়া আছে। এইটাই তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে শোনালাম। এরপরে একটু চলে যাই আমরা পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। পরবর্তী স্লাইডে লেখা আছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আই ফাইন্ড দিস ডিফারেন্ট, আমি পেয়েছি এই ভিন্নতর অ্যান্ড ইউনিক ফরেস্ট এবং আদর্শ বন আর রেয়ার ক্রিয়েশন, একটা বিরল সৃষ্টি হিসেবে অফ আওয়ার নেচার, আমাদের প্রকৃতিতে। ইট প্রোটেক্টস আস, ইহা আমাদেরকে রক্ষা করে ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার, অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে। ওকে, কোনো কিছু হইতে বা থেকে বোঝালে প্রিপোজিশন ফ্রম বসে। ওকে, প্রিপোজিশন ফ্রম বসে। আর যেহেতু এখানে ইট আছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। whenever you see a third person singular number, that means you have to write here present form of verb and or is or es.
মানে কি ইট ক্যান বি সিন ইন দ্য প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট ফর্ম অ্যান্ড অলসো ফিউচার ফর্ম। ওকে, দেন উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস। আমাদের রক্ষা করার প্রয়োজন সুন্দরবনকে বাই এনি মিনস, যে কোনো মূল্যে, বাই এনি মিনস যে কোনো মূল্যে। ইডিয়ম, এটা হচ্ছে ইডিয়ম। হ্যাঁ, অলসো মানে তার সাথে দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এই গরান বন, ইন্সপায়ার্স মি, আমাকে অনুপ্রাণিত করে টু ফাইট, যুদ্ধ করতে। এটা কি? এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না? এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, দেখো, এগেনস্ট অল অডস, সকল বাধার বিরুদ্ধে, অ্যান্ড মেক মাই ওন প্লেস, এবং আমার নিজস্ব জায়গা তৈরি করতে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। এই হচ্ছে বইয়ের ভাষায় লেখা, তাই না? এটা যদি বইয়ের ভাষায় লেখা থাকে, আমরা একটু চলে যাই পরবর্তী চিত্রগুলোতে, যেগুলো বই এর ভাষা বা কিছু লেখা নাই, জাস্ট ছবি দেওয়া আছে। এরকম আছে 3টা। দেখো, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল বলতে পারো, ন্যাশনাল মিউজিয়াম বলতে পারো, দুইটাই বলতে পারো। ঠিক আছে? ইট ইজ সিচুয়েটেড অ্যাট সাভার। ঠিক আছে? ইট ইজ বিল্ড উইথ কংক্রিট বাট মেড অফ ব্লাড। ওয়াই ইজ ইট মেড অফ ব্লাড? কারণ আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ টু লিবারেট আওয়ার কান্ট্রি, দ্যাটস ওয়াই। ওকে, তো একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 7টা টাওয়ার রয়েছে। এই 7টা টাওয়ারের পাশাপাশি কিন্তু একটা কমপ্লেক্স আছে এখানে। 136 একরের এই জায়গাটা জুড়ে একটা কমপ্লেক্সও মানে হবে, এবং এর মধ্যে কিন্তু কবরস্থানও আছে। তো এটার সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। ওকে, দেখো ডিটেলসটা কিভাবে আসবে। দ্য ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার, মানে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ইজ এ সিম্বল, এটা হচ্ছে একটা প্রতীক অফ দ্য নেশনস রেসপেক্ট, জাতির সম্মানের, ফর দ্য মার্টার্স, মানে ফর দ্য মার্টার্স শহীদদের জন্য, অফ দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধের শহীদদের সম্মানের জন্য। ইট ইজ বিল্ড উইথ কংক্রিট, ইহা কিন্তু ইট বালুর তৈরি, বাট মেড অফ ব্লাড, কিন্তু এটা কিন্তু তৈরি রক্ত দ্বারা। কিভাবে কথাটা হয়? ইট স্ট্যান্ডস, ইহা দাঁড়িয়ে আছে, 150 ফিট টল, মানে কি 150 ফিট লম্বা হয়ে, বাট এভরি মার্টার, কিন্তু প্রত্যেকজন শহীদ, ইট স্ট্যান্ডস ফর স্ট্যান্ড সো মাচ টলার, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এর থেকে আরও লম্বা। কিভাবে লম্বা সেটাও বলতেছি, কারণ এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে এটা একটা কল্পনা যে আমাদের প্রত্যেকজন শহীদ, এটা যেহেতু 150 ফিট ব্যাপার না, আমাদের প্রত্যেকটা শহীদ এর থেকে আরও উঁচু স্থানে দাঁড়িয়ে আছে, আরও উঁচু স্থানে, আমাদের কাছে আরও উঁচু সম্মানের জায়গায় দাঁড়িয়ে আছে। ওকে, এখন দেখো, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, এটা কি? এটা আমাদের জন্য একটা অর্জন। দ্য ডাইমেনশন, মাত্রা, অফ হুইচ ক্যান বি মেজার্ড, যেটা পরিমাপ করা যায়। বাট ইট স্ট্যান্ডস ফর অ্যান অ্যাচিভমেন্ট, কিন্তু এটা একটা এমন অর্জনের সাথে দাঁড়িয়ে আছে, হুইচ ইজ ইমেজারেবল, যেটা আসলে কোনোভাবেই পরিমাপ করা যায় না। ওকে, ইট স্ট্যান্ডস আপরাইট, ইহা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে বা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এটা সোজা হবে। ফর দ্য মিলিয়ন্স অফ মার্টার্স, মানে কি লক্ষ লক্ষ শহীদদের জন্য, হু লেইড ডাউন দেয়ার লাইফস, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, সো দ্যাট, যাতে করে উই মে স্ট্যান্ড, আমরা হয়তো দাঁড়াতে পারি আপরাইট, সোজা হয়ে। ইন অনার অ্যান্ড ডিগনিটি, মানে সম্মান এবং মর্যাদার সাথে। অ্যামংস দ্য নেশনস, মানে ওই সমস্ত জাতিদের মধ্যে, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর। মোস্ট প্রমিনেন্টলি, বিশিষ্টভাবে, ভিজিবল মানে কি দেখা যায় এমন, ইজ দ্য 150 ফিট টাওয়ার, যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে 150 ফিটের ওই টাওয়ারটা। দ্যাট স্ট্যান্ডস অন, যেটা দাঁড়িয়ে আছে, অন আ বেস, একটা ভিত্তির উপরে, মেজারিং 130 ফিট ওয়াইড, যেটা 130 মিটার প্রশস্ততা নিয়ে। 150 ফিট হচ্ছে লম্বা, 130 ফিট হচ্ছে এটা চওড়া, মানে প্রশস্ত। ঠিক আছে, প্রস্থটা এরকম। তাহলে এই পর্যন্ত আমরা পড়েছি। এই পরে একটু চলে আসি পরবর্তী স্লাইডে, একটু দেখো পরবর্তী স্লাইডে কি আছে। There is actually a series of 7 টাওয়ার, এখানে আসলেই 7টা টাওয়ার ক্রমাকারে গিয়েছে।
মানে 1 2 3 4 5 6 7, মাঝখানেরটা 4 নাম্বার টাওয়ার সব থেকে বড়। 1 এবং 7 সেম, 2 এবং 6 সেম, 3 এবং 5 সেম। 1 এবং 7 হচ্ছে অনেক ছোট, 2 এবং 6 1 এবং 7 থেকে বড়, 3 এবং 5 এরা 2 এবং 6 মানে 6 থেকে আরও বড়, 4 নাম্বারটা হচ্ছে সব থেকে বড়। ওকে, তাহলে দ্যাট রাইজ বাই স্টেজেস, যেটা ধাপে ধাপে দাঁড়িয়ে আছে, টু এ হাইট অফ 150 ফিট, মানে 150 ফিট উচ্চতা নিয়ে। দ্য ফাউন্ডেশন ওয়াজ লেইড অন দ্য ফার্স্ট অ্যানিভার্সারি। এখন দেখো, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে। ওকে, there is actually a plan, এখানে আসলে একটা পরিকল্পনা আছে, to build a huge complex, একটা বিশাল কমপ্লেক্স তৈরি করার, in several phases, বিভিন্ন ধাপে। এই কমপ্লেক্সে কি কি আছে এটাও জানবো। the entire complex will cover an area, এই সমগ্র কমপ্লেক্সটা একটা এলাকা কভার করবে 126 একর, সরি এটা হবে 126 একর। ওকে, the plan of this complex includes, এই কমপ্লেক্সের পরিকল্পনার মধ্যে রয়েছে আ মস্ক, একটা কি আছে মসজিদ আছে, আ লাইব্রেরি একটা গ্রন্থাগার আছে, একটা মিউজিয়াম এবং একটা জাদুঘর রয়েছে। দ্য রিলিক্স অফ দ্য লিবারেশন ওয়ার, মানে এই যে স্বাধীনতা যুদ্ধের যে অনেক মূল্যবান জিনিসগুলো, অনেক পুরাতন জিনিসগুলো উইল বি কিপড ইন দ্য মিউজিয়াম, জাদুঘরে রাখা হবে। দে উইল এভার রিমাইন্ড আওয়ার কান্ট্রিম্যান, এগুলো আমাদের মানে কি দেশের মানুষরা এগুলোকে স্মরণ করবে। অ্যান্ড অল হু উড কাম টু ভিজিট দ্য মিউজিয়াম, এবং সব মানুষেরা যারা এই মিউজিয়াম বা জাদুঘরে আসবেন তারা কি করবেন, দ্য ভ্যালেন্ট স্ট্রাগল অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ দ্য ফ্রিডম লাভিং পিপল, তারা কি করবেন, ওই সমস্ত মানুষদেরকে স্মরণ করবেন যারা প্রচুর সংগ্রাম করেছিলেন এবং তারা যাদের জীবনকে আত্মাহুতি বা বলিদান দিয়েছিলেন। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের শেষ। এখন আরেকটু বাকি আছে, একটু দেখাই। Here also will be a clear warning to all, এখানে আরেকটা পরিষ্কার বার্তা জানিয়ে দিতে হবে যে all oppressors, সমস্ত শাসক, that the weapons of freedom, মানে সমস্ত শাসকদের ব্যাপারে এখানে একটা পরিষ্কার বার্তা রয়েছে যে যে স্বাধীনতার জন্য যে অস্ত্র দরকার, need not be very big, সেটা বড় হওয়ার দরকার নাই। অ্যান্ড দ্যাট অপারেশন, এবং এই শোষণ মানে শাসনটা উইল অলওয়েজ বি ডিফিটেড, এটা পরাজিত হবেই। দ্য উইল অফ পিপল, মানুষের ইচ্ছা শক্তি, প্রিভেইলস, ফর ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, মানুষের ইচ্ছা শক্তি মানে কি প্রকাশ করে যে মানুষ জন্ম থেকেই স্বাধীন। ঠিক আছে, এরপর আসো দ্য মোস্ট মুভিং সাইড, এখানে সব থেকে আশ্চর্যজনক বিষয় দ্য কমপ্লেক্স, এই কমপ্লেক্সের ইজ দ্য সেভারাল গ্রেভস অফ দ্য মার্টার্ড ফ্রিডম ফাইটার্স, মানে অনেক মানে বহু সংখ্যক কবর এইখানে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের। ক্লোজ টু দ্য টাওয়ার, এটা কোথায় আছে, এটা ঠিক টাওয়ারের সাথেই আছে, মানে কাছে, খুব কাছে। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস, মানে এই কবরগুলোর সামনে দাঁড়িয়ে উই bow down our heads, আমরা আমাদের মাথা নত করি ইন রেসপেক্ট, সম্মানের সাথে। অ্যাজ দ্য টাওয়ার soar up symbolizing the loftiness of their spirit, এই পর্যন্ত। এইটার পরে আমরা যা যা পড়েছি সেটা আমাদের একটা ওপিনিয়ন আকারে দিতে হবে যে আমরা এখান থেকে কি জেনেছি বা আমাদের ওপিনিয়নটা কি। ওপিনিয়নটা আমরা এইভাবে দিতে পারি, ওখানে যা পড়িয়েছি ওইটাই এখানে লেখা আছে একটু ডিটেলসে। হ্যাঁ, তো জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, এটা হচ্ছে একটা প্রতীক সকল জাতির সম্মানের জন্য, ফর দ্য মার্টার্স, ওই সমস্ত শহীদদের জন্য যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, ঠিক আছে, তাদের জন্য।
দো ইট ইজ 150 ফিট টল, যদিও এটা 150 ফিট কি লম্বা, ইট ডাজন্ট ইন্ডিকেট দ্য গ্রেটনেস অফ এ সিঙ্গেল মার্টার্স, এটা কিন্তু এটা উল্লেখ করে নাই একজন শহীদের মহানুভবতা। দ্য মার্টার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস, এই শহীদেরা তাদের জীবনটাকে উৎসর্গ করেছিলেন সো দ্যাট যাতে করে উই ক্যান লিভ ইন অনার অ্যান্ড ডিগনিটি, যাতে করে আমরা বাঁচতে পারি সম্মান এবং মর্যাদার সাথে। দ্য মিউজিয়াম উইল কন্টেইন, এই মিউজিয়ামটা বহন করবে বা রাখবে দ্য রিলিক্স, ওই সমস্ত জিনিসপত্র যেটা শহীদদের ব্যবহৃত বা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, ওই সমস্ত জিনিস অফ দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড রিমাইন্ড দ্য ভিজিটার্স, এবং প্রত্যেকটা দর্শনার্থীদেরকে মনে করিয়ে দিবে অফ হোম অ্যান্ড অ্যাব্রড, বা যারা দেশের এবং দেশের বাহিরের, দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ এ ফ্রিডম লাভিং পিপল, সেই সংগ্রাম এবং সেই বলিদানের কথা যারা স্বাধীনতা ভালোবাসতেন। ওকে, দ্য রিলিক্স উইল ওয়ার্ন অল অপারেসার্স, মানে এই যে পুরাতন যে জিনিসপত্রগুলো আছে শহীদদের এবং ওই সময়কার ব্যবহৃত, এই সমস্ত জিনিসগুলো কি করবে, সতর্ক করবে বা জানান দিবে সমস্ত নির্যাতনকারীকে দ্যাট যে দ্য ওয়েপন্স অফ আ ফ্রিডম নিড নট বি ভেরি বিগ, মানে স্বাধীনতার অস্ত্রর বড় হওয়ার দরকার নাই, অ্যান্ড অপারেশন ইজ অলওয়েজ ডিফিটেড। ওকে, তার মানে সমস্ত শাসকরা একবার মানে কি একসময় পরাজিত হবেই, বা নিপীড়ন সর্বদা পরাজিত হয়। There are the graves of the martyrs near the monument, মানে এখানে কিন্তু এর কবরস্থান আছে ঠিক কোথায়, ঠিক এই যে আমাদের ন্যাশনাল মিউজিয়ামটা আছে জাতীয় স্মৃতিসৌধ সেখানে। ওকে, দ্য ভিজিটার্স বো ডাউন, মানে কারা, দর্শনার্থীরা তাদের মাথা নত করে, বো ডাউন দেয়ার হেডস, মাথা নত করে, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে দাঁড়িয়ে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটার মধ্যে তোমাদের কোনো প্রবলেম নাই। চলে আসি আমার একটু পরবর্তী স্লাইডে। এই স্লাইডটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু স্যাটেলাইট, তাই না? বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম উত্থাপিত হয় হচ্ছে 2018 সালে আমেরিকার ফ্লোরিডা থেকে, এবং আমেরিকার ফ্লোরিডা থেকে উত্থাপন হয় যখন যে রকেটটা দিয়ে উৎপাদন হয় সেটা হচ্ছে ফ্যালকন 9। ওকে, এর বাজেট ছিল হচ্ছে 2765 কোটি টাকা, মানে তার সাথে 66 লাখ টাকা গিয়েছিল। আর এই হচ্ছে ব্যাপার। এই স্যাটেলাইটের মাধ্যমে কি করে, এই স্যাটেলাইটের মাধ্যমে সাধারণত আমরা যারা আগে স্যাটেলাইট ভাড়া করতাম, আমাদের তখন 14 মিলিয়ন ইউএস ডলার লাগতো প্রতি বছরে, সেটা এখন আর লাগতেছে না। এই স্যাটেলাইটের ফলে আমরা কি পাচ্ছি, এই স্যাটেলাইটের ফলে আমরা এখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, এবং এর মাধ্যমে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ কখন আসবে সেটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে। এই স্যাটেলাইটটার নামকরণ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ঠিক আছে, তাহলে একটু আমরা দেখে নিই। দেখো, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটা 1 নম্বর স্যাটেলাইট, ইজ নো ডাউট, এটা কোনো সন্দেহই নাই, আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য একটা মহান কি অর্জন। ইট ইজ দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট ইন বাংলাদেশ, ইহাই হচ্ছে বাংলাদেশের প্রথম যোগাযোগের জন্য তৈরি স্যাটেলাইট। ইট ইজ নেমড আফটার বাই দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক যাকে বলা হয়, বা বাঙালি জাতির জনক যাকে বলা হয়। বাই হ্যাভিং ইটস ওন স্যাটেলাইট, ইহার নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে বাংলাদেশ হ্যাজ বিকাম দ্য 57th কান্ট্রি ইন দ্য গ্লোবাল স্পেস সোসাইটি, বাংলাদেশ হচ্ছে 57তম দেশ গ্লোবাল স্পেস সোসাইটিতে। দেখো, ইট ওয়াজ লঞ্চড ইন 2018, এটা 2018 সালে মানে কি প্রথমে উত্থাপন করা হয়েছে, তার মানে কি এইটা 18 সালে বলেছিলাম আগে, বাই দ্য আমেরিকান স্যাটেলাইট লঞ্চিং কোম্পানি স্পেস এক্স, আমেরিকান স্যাটেলাইট লঞ্চিং কোম্পানি স্পেস এক্সের দ্বারা, থ্রু দ্য ফ্যালকন 9 রকেট, মানে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে। ইট ওয়াজ লঞ্চড ফ্রম ফ্লোরিডা ইউএসএ, এটা প্রথমে কি করা হয়, আকাশে উড্ডয়ন করা হয় হচ্ছে ফ্লোরিডার ইউএসএ থেকে, মানে ইউএসএ ফ্লোরিডা থেকে। হ্যাজ আলেনিয়া স্পেস স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিজাইন,
মানে এটার নকশা করেছে হচ্ছে হাস আলানিয়া স্পেস স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইট, এবং তারা এটা কিন্তু তৈরিও করেছে। দ্য কস্ট অফ দিস প্রজেক্ট, এই প্রজেক্টের বা এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2765.66 কোটি টাকা, তার মানে 2765.66 টাকায়। এখন দেখো, টু কন্ট্রোল দিস স্যাটেলাইট সিস্টেম, এই স্যাটেলাইট সিস্টেমটা নিয়ন্ত্রণ করার জন্য জয়দেবপুর অ্যান্ড বেতুবনিয়া স্টেশনস উইল ওয়ার্ক টুগেদার, মানে জয়দেবপুর এবং বেতুবনিয়া স্টেশন একযোগে কাজ করবে। ওকে, এবার চলো একটু পরেরটা যাই, দেখি আর কি কি রয়েছে। দিস উইল ব্রিং আ নিউ রেভলিউশনারি চেঞ্জ, এটা আনবে একটা নতুন যুগোপযোগী পরিবর্তন ইন দ্য কমিউনিকেশন সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায়। উই হ্যাভ টু রেন্ট স্যাটেলাইট ফ্রম আদার কান্ট্রিজ, আমাদের না এর আগে অন্য দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিতে হইতো। উই হ্যাভ স্পেন্ড 14 মিলিয়ন US ডলার্স আ ইয়ার, মানে আমরা আগে ব্যয় করতাম 14 মিলিয়ন, মানে 1,40,00,000 মার্কিন ডলার প্রত্যেক বছরে। উইল লুজ নো মোর ফরেন কারেন্সি, আমরা কিন্তু আর কোনো বৈদেশিক মুদ্রা হারাবো না, অ্যাজ উই হ্যাভ আওয়ার ওন স্যাটেলাইট, যেহেতু আমাদের নিজস্ব একটা স্যাটেলাইট রয়েছে। আওয়ার ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম উইল বি স্ট্রং, আমাদের ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হবে। সো ইট ক্যান রিচ রিমোট অ্যান্ড রুরাল এরিয়াস অফ আওয়ার কান্ট্রিজ, তার মানে এইটা কিন্তু আমাদের একদম দূরবর্তী জায়গাগুলো এবং গ্রাম যেখানে, সেই জায়গাগুলোকে কিন্তু পৌঁছাতে পারবে। ওকে, বিসাইডস পাশাপাশি উইল বি অ্যাবল টু আর্ন ফরেন কারেন্সি, আমরা কিন্তু সক্ষম হব বৈদেশিক মুদ্রা অর্জনে বাই সার্ভিং, মানে সেবা দান করে নেইবারিং কান্ট্রিজ, পার্শ্ববর্তী দেশগুলোতে। ওকে, এবার দেখো, পিপল অফ আওয়ার কান্ট্রি উইল বি মোর বেনিফিটেড, আমাদের দেশের মানুষরা আরও সুযোগ সুবিধা পাবে বাই ইউজিং দিস, এটা ব্যবহার করে। উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা এই বাঙালি জাতিরা আর ভেরি এক্সাইটেড, খুবই উত্তেজিত টু গেট দিস অপরচুনিটি, এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে। ইন শর্ট, সংক্ষেপে, উইল ওপেন আ নিউ ডোর অফ অপরচুনিটিস, আমরা খুলেছি একটা নতুন সুযোগ সুবিধাপূর্ণ সম্ভাবনার দ্বার, টু ফেস মেনি ন্যাচারাল ডিজাস্টার, যাতে করে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারি। এই পর্যন্তই এটা। এরপরে চলে যাব আমাদের ওপিনিয়নে। চলো একটু ওপিনিয়নে যাই। ওপিনিয়নে কি লেখা যায়? পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আই ক্যান সে দ্যাট, আমি বলতে পারি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে অন্যতম একটি মহান অর্জন ফর বাংলাদেশের জন্য। বাই হ্যাভিং আওয়ার ওন স্যাটেলাইট, আমাদের নিজস্ব স্যাটেলাইট থাকার কারণে, উইল লুজ নো মোর ফরেন কারেন্সি, আমরা কিন্তু আর বৈদেশিক মুদ্রা হারাবো না। আওয়ার ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম উইল বি স্ট্রং, আমাদের ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা কিন্তু আরও শক্তিশালী হবে। সো দ্যাট, যাতে করে ইট ক্যান রিচ রিমোট অ্যান্ড রুরাল এরিয়াস, ইহা পৌঁছতে পারে অনেক দূরবর্তী জায়গা এবং গ্রাম অঞ্চলেও অফ আওয়ার কান্ট্রিজ, আমাদের দেশের। অলসো, পাশাপাশি, উইল বি অ্যাবল টু আর্ন, আমরা অর্জন করতে সক্ষম হব ফরেন কারেন্সিজ, বৈদেশিক মুদ্রা, বাই সার্ভিং আওয়ার নেইবারিং কান্ট্রিজ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে সেবা লাভ করে। ইন শর্ট, সংক্ষেপে, ইট উইল ওপেন আ নিউ ডোর অফ অপরচুনিটিস টু ফেস মেনি ন্যাচারাল ডিজাস্টার্স, মানে এইটা কিন্তু সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, যাতে করে আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে পারি। এই ছিল আমাদের 3 নম্বর ইলাস্ট্রেশনটা। দেন আমরা একটু ইলাস্ট্রেশন 4-এ চলে যাই। এই ছবিটিতে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেছেন। আর এই টেলিফোনের ফলে আমরা এখন মোবাইল ফোনে কথা বলতে পারছি। ওনার আবিষ্কারের ফলে এখন আস্তে আস্তে যুগ পরিবর্তনের সাথে সাথে টেলিফোন থেকে মোবাইল ফোন, মোবাইল ফোন থেকে স্মার্টফোন, এখন সে স্মার্টফোন থেকে আমরা অনেক কিছু করতে পারি, তাই না? চলো
ওনার সম্পর্কে একটু পড়া যাক, পাশাপাশি টেলিফোনের দ্বারা আমাদের কী সুযোগ সুবিধা হয়েছে সেটা নিয়ে একটু পড়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য টেলিফোন ইজ এ স্পেশাল মেশিন। টেলিফোন হচ্ছে একটা বিশেষ যন্ত্র দ্যাট লেট আস টক, যেটা আমাদেরকে কথা বলতে দেয় টু পিপল, মানে কি মানুষের সাথে, ফার অ্যাওয়ে, যত মানে তারা দূরে যারা আছে তাদের সাথেও। আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড ইট ইন 1876। আলেকজান্ডার গ্রাহাম বেল এটা আবিষ্কার করেছিলেন 1876 সালে। বিফোর দ্য টেলিফোন, এই টেলিফোনেরই আগে পিপল কুড অনলি সেন্ড লেটার্স, মানুষ এর আগে শুধুমাত্র চিঠি পাঠাতে পারতো বাই পোস্টের মাধ্যমে, মানে পোস্ট অফিসে গিয়ে, উইচ টুক আ লট অফ টাইম, যার কারণে প্রচুর সময় লাগতো। বাট উইথ এ টেলিফোন, একটা টেলিফোনের কারণে ইউ ক্যান স্পিক টু এনিওয়ান, তুমি যে কারোর সাথেই কথা বলতে পারো, এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইনস্ট্যান্টলি, বিশ্বের যে কোনো প্রান্তেই সে থাকুক না কেন, একদম সাথে সাথেই তুমি কথাটা বলতে পারো, তাই না? ইট ইজ লাইক ম্যাজিক, এটা আসলেই জাদুর মতো। বেলস ইনভেনশন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মেড ইট ইজিয়ার ফর পিপল টু স্টে ইন টাচ। বেলের আবিষ্কারটা পুরো পৃথিবীটাকে পরিবর্তন করে ফেলেছে এবং আরও সহজ করে ফেলেছে প্রত্যেকটা মানুষের জন্য, যাতে করে তারা একে অপরের কাছে থাকে। কাছে বলতে টেলিফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে বর্তমান অবস্থাটা জানতে পারে। টুডে, আজকে, উই হ্যাভ ফোনস ইন আওয়ার পকেটস, আমাদের প্রত্যেকের পকেটে কিন্তু ফোন আছে, দ্যাট উই ক্যান টেক এনিওয়্যার, যেটা আমরা বিভিন্ন জায়গায় নিয়েও যেতে পারি। দিস আর কল্ড মোবাইল ফোন, সেগুলোকে মোবাইল ফোন বলা হয়। সো টেলিফোন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইনভেনশন, তাই টেলিফোন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইনভেনশন বা আবিষ্কার। তো এইটা ছিল হচ্ছে আমাদের ফ্যাক্ট আলেকজান্ডার গ্রাহাম বেল এবং টেলিফোন সম্পর্কে। একটু দেখো, এবার আমরা চলে আসি মাই থটস অন টেলিফোন। ফার্স্টে পার্সোনালি কথাটা লিখে নিত, ঠিক আছে? পার্সোনালি, ব্যক্তিগতভাবে বলতে গেলে, বিফোর টেলিফোন ওয়াজ ইনভেন্টেড, টেলিফোন আবিষ্কারের আগে উই হ্যাড টু ইউজ টেলিগ্রাম অর লেটার্স, আমাদের টেলিগ্রাম ব্যবহার করতে হইতো অথবা চিঠিপত্র মানে কি ব্যবহার করতে হইতো টু কন্ট্যাক্ট আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করতে। টেলিগ্রাম ইজ নট কনভিনিয়েন্ট অ্যান্ড লেটার্স টেক টু মাচ টাইম, টেলিগ্রামটা এত সুবিধাজনকও ছিল না এবং চিঠিপত্র প্রচুর পরিমাণে সময় নিত। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ অফ টেলিফোন, টেলিফোনের সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধাটা হচ্ছে ইজ দ্যাট ইট মেক ইনস্ট্যান্ট মেসেজ, ইহা দ্বারা তাৎক্ষণিক বার্তা প্রেরণ করা যায় এবং এটা সম্ভব, তাই না? উই ক্যান টক উইথ আওয়ার ফ্রেন্ডস লাইক ফেস টু ফেস, আমরা আমাদের মানুষের বা বন্ধুদের সাথে কথা বলতে পারি একদম সরাসরিভাবে ভি টেলিফোন। উই ক্যান আস্ক, আমরা জিজ্ঞেস করতে পারি, অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, এবং উত্তর দিতে পারি ইনস্ট্যান্টলি, সাথে সাথেই, হুইচ ইজ ইম্পসিবল উইথ টেলিগ্রাম অর লেটার্স, যেটা টেলিগ্রাম এবং চিঠিপত্র দ্বারা অসম্ভব ছিল। ইন ব্রিফ, সংক্ষেপে, টেলিফোন মেড ডিস্ট্যান্ট টক পসিবল, টেলিফোনটা দূরবর্তী জায়গায় কথা বলাকেও সম্ভব করে দিয়েছে। উই ক্যান রিয়েলি টক উইথ সামবডি, আমরা আসলে কথা বলতে পারি এমন কারোর সাথে, ইভেন দেয়ার ইজ এ লং ডিস্টেন্স বিটুইন আস, এমনকি তার সাথে যদি আমার অনেক দূরত্ব থাকেও তারপরেও। তো এই ছিল হচ্ছে আজকে ওপিনিয়ন ম্যাটার্স সম্পর্কে যে 4টা ইলাস্ট্রেশন রয়েছে, এই 4টা ইলাস্ট্রেশনের ফ্যাক্ট এবং ব্যাখ্যা বা আমার ওপিনিয়ন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফার্স্ট টিউটোরিয়ালের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে, আসসালামু আলাইকুম।